একটা গল্প পড়ছিলাম, খুব ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমি স্তম্ভিত এবং গর্বিত। মানে এরকম মানুষকে অনুসরণ করেই চলতে হয়। তো গল্পটা একটু পড়ছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একটু মন দিয়ে শুনবেন। যে ভারতের 1 নম্বর মানুষের গল্প। কালেক্টর ম্যাডাম, আপনি মেকআপ কেন করেন না? কেরলের মলাপুরম জেলার কালেক্টর শ্রীমতী রানী সোয়াইন এক ঝাঁক কলেজ ছাত্রীদের সাথে কথা বলছিলেন। মহিলার কবজিতে সামান্য একটা ঘড়ি ছাড়া অন্য কোনো প্রসাধন নেই। ছাত্রীরা দেখে আশ্চর্য হয়ে যায় যে ওনার মুখের উপরে সামান্য ফেস পাউডারের স্পর্শ মাত্র নেই। কথাবার্তা মূলত ইংরেজিতেই হচ্ছিল। ভদ্রমহিলা 2-3 মিনিট মাত্র কথা বলেছেন। ওনার প্রতিটি শব্দের মধ্যে দৃঢ় সংকল্পের স্পষ্ট আভাস। কথোপকথন হচ্ছিল, আপনার নাম ম্যাডাম? আমার নাম রানী সোয়াইম, আমার পারিবারিক নাম। আমি ঝাড়খণ্ড রাজ্যের মূল নিবাসী। আজ কিছু জানতে চাও? ভিড়ের মধ্যে একটি মেয়ে হাত তোলে। হ্যাঁ, বলো বলো, কি বলো? ম্যাডাম, কিছু মনে করবেন না, আপনি মেকআপ কেন করেন না? প্রশ্ন শুনে কালেক্টর ম্যাডাম হঠাৎই অস্বস্তি বোধ করেন। ওনার মুখের হাসি মিলিয়ে যায়। ছাত্রীরাও চুপ। ম্যাডাম কালেক্টর টেবিলের উপরে রাখা বোতল থেকে অল্প জল খেয়ে মেয়েটিকে বসার ইঙ্গিত করেন। স্বল্পভাষী কালেক্টর ম্যাডাম বললেন, দেখো, তোমার প্রশ্নটা সত্যিই বেশ মুশকিলে ফেলেছে আমাকে। 2-1 কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য তোমাদের আমার জীবনের কিছু স্মৃতি ভাগ করে নিতে হবে। তার জন্য হয়তো তোমাদের ব্যস্ত সময়ের থেকে মিনিট 10 লাগতে পারে। তোমরা কি 10 মিনিট ধৈর্য ধরতে রাজি আছো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমরা রাজি আছি, আপনি বলুন। মেয়েরা সমস্যায় বলে। ঠিক আছে, শোনো তবে। আমার জন্ম হয়েছিল ঝাড়খণ্ড রাজ্যের এক আদিবাসী পরিবারে। কালেক্টর ম্যাডাম একবার তার শ্রোতাদের মুখের পানে দৃষ্টি নিক্ষেপ করলেন। সকলে আগ্রহ ভরে তার দিকে তাকিয়ে আছে। আমার জন্ম কোডারমা জেলার এক প্রত্যন্ত আদিবাসী এলাকার একটা ছোট্ট ঝুপড়ির মধ্যে। চারপাশে মাইকার খনি। বাবা মা সেখানে খনির কাজ করতেন। আমার চেয়ে বড় 2 ভাই ছিল আর একটা ছোট বোন। আমরা সকলেই ওই ছোট্ট ঝুপড়িটার মধ্যে থাকতাম। বর্ষায় ঝুপড়ির মধ্যে জল ঝরত, শীতে শিশির। বাবা মা খুবই কম পয়সায় ওইসব খাদানে কাজ করতেন, কারণ ও ছাড়া আর অন্য কোনো কাজ তারা জানতেন না। তবে ওই কাজটাও ছিল খুবই নোংরা। আমার বয়স যখন 4, বাবা মা 2 ভাই সকলেই কেন জানি না কি এক অজানা অসুখে আক্রান্ত হয়ে বিছানা নিলেন। আচ্ছা, তখন ওরা নিজেরাও জানতেন না যে তাদের রোগের মূল কারণ হলো ওই খাদানের বাতাসে মিশে থাকা মাইকার ধুলো। আমার বয়স 5 বছর হতে না হতে এক ভাই মারা গেল রোগে। দীর্ঘশ্বাস ফেলে কালেক্টর ম্যাডাম চুপ করে থাকেন, রুমাল দিয়ে চোখের জল মোছেন। পুরনো স্মৃতি সত্যিই কষ্ট দেয়। বেশিরভাগ দিনই খাবার বলতে যুক্ত 1টা কি 2টো রুটি আর ভরপেট জল। রোগে ভুগে এক সময় 2 ভাইয়ের মৃত্যু হলো। তোমরা বলবে ডাক্তার দেখানো উচিত ছিল। আমাদের গ্রামে ডাক্তার তো দূরের কথা, একটা স্কুল পর্যন্ত ছিল না কোনো হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র বা নিদেনপক্ষে একটা শৌচাগার। বিদ্যুৎ তো ছিলই না। তোমরা কল্পনা করতে পারো এমন একটা গ্রামের কথা। এর মধ্যে একদিন বাবা হাড় চামড়া শার্ট অভুক্ত আমার হাত ধরে টেনে নিয়ে গেল টিনের চাদর দিয়ে ঘেরা একটা অভ্র খাদানে। পুরনো আর গভীর হওয়ার সঙ্গে সঙ্গে খাদানটা বেশ বদনামও কুড়িয়েছে। লাগাতার খুঁড়তে খুঁড়তে তখন খাদানটা অতলান্ত গভীর। মাটির নিচে শত সহস্র ধারায় ছড়িয়ে পড়েছে তার গভীর গহ্বরের জাল। আমার কাজ ছিল খনির ওই ছোট্ট ছোট্ট গহ্বরের মধ্যে ঢুকে সেখান থেকে অভ্রের আকরিক তুলে নিয়ে আসা। 10 বছরের কম বয়সী ছেলে মেয়েরাই পারে ওই রকম গভীর গর্ত থেকে অভ্রকে তুলে আনতে। কাজের পর জীবনে সেই প্রথমবার আমি ভরপেট রুটি খেতে পেলাম, কিন্তু অনভ্যস্ত পেটে সেটা সইল না, আমার বমি হয়ে গেল। যে বয়সে স্কুলের 1ম শ্রেণীতে পড়াশোনা করার কথা, সেই বয়সে অন্ধকার গুহার মধ্যে ঢুকে অভ্রকে তুলে আনছিলাম।
বিষাক্ত ধুলোর মধ্যে বদ্ধ জায়গায় নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছিল। কতবার অভ্রের খনি ধসে পড়েছে, ভেতরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আটকা পড়ে মারা গেছে, না হলে দুরারোগ্য ব্যাধির কামড়ে মারা গেছে। সেটাই তাদের নিয়ম। দিনে 8 ঘন্টা পরিশ্রম করার পর একবেলা কোনো রকমের খাবার জোটানোর মতো পয়সা পাওয়া যেত। নিত্যদিনের ক্ষুধা তৃষ্ণার বিষাক্ত ধুলোর মধ্যে শ্বাস নেওয়ার কারণে আমি ধীরে ধীরে অসুস্থ আর নিস্তেজ হয়ে পড়ছিলাম। বছর ঘুরতে না ঘুরতে আমার ছোট বোনটাও এসে খাদানের কাজে লেগে গেল। বাবার শরীরে একটু জুট হতেই তিনিও জুটে গেলেন খাদানের কাজে। এখন সকলে মিলে একসাথে কাজ করার ফলে কাউকে না খেয়ে মরতে হয় না। তবে কপালের লিখন কে খণ্ডাবে বলো? সেবার আমার ধুম জ্বর, আমাকে ঘরে রেখে মা বাবা বোন সকলেই কাজে গেছে। আচমকা মুষলধারে বৃষ্টি নামে। খনির ভেতরে শ্রমিকরা কাজ করছিল। জলের তোড়ে খনিতে ধস নামার ফলে হাজার হাজার শ্রমিক চাপা পড়ে মারা যায়। তাদের মধ্যে আমার মা বাবা বোন সকলেই ছিল। আমি পরিবার হারা হলাম। কালেক্টর ম্যাডামের 2 চোখে জল, অশ্রু সজল হয়ে ওঠে। শ্রোতারা বাক্যহারা, অনেকেরই চোখে জল। মনে রাখতে হবে আমি তখন মাত্র 6 বছরের শিশু। শেষমেশ আমি গিয়ে পৌঁছাই সরকারি অগাতি মন্দিরে। সেখানেই আমার শিক্ষা শুরু। যদিও আমার গ্রামেই আমার অক্ষর জ্ঞান হয়েছিল। আর আজ সেই অভ্রক খাদানের পরিজনহীন মেয়েটাই এখানে আপনাদের সামনে কালেক্টর হয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি এখন তোমরা ভাবছো আমার জীবনে এই অতীতের সাথে মেকআপ ব্যবহার না করার কী সম্পর্ক থাকতে পারে, তাই তো? পরবর্তী সময়ে শিক্ষা গ্রহণের কালখণ্ডে আমি জানতে পারি যে ছোটোবেলায় সেই বিপজ্জনক ছোট্ট ছোট্ট অন্ধকার গুহার ভেতরে হামাগুড়ি দিয়ে ঢুকে যে অভ্রকে আমি তুলে আনতাম, সেগুলো আসলে মেকআপ সামগ্রী তৈরির কাজে লাগে। অভ্রকে আদতে মুক্তোর মতো একটা খনিজ সিলিকেট। অভ্র আদতে মুক্তোর মতো একটা খনিজ সিলিকেট। বড় বড় প্রসাধনী বস্তু প্রস্তুতকারী দেশি বিদেশি কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের মধ্যে চামড়ায় একটা চমকদার জেল্লা বা গ্লেজ ফুটিয়ে তোলার জন্য এইগুলো মেশায়। কসমেটিক্স কোম্পানিগুলোর ভাঁড়ারে নিয়মিত অভ্রকে যোগান দেয় ওই আমারই মতন 20,000 ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা। গোলাপ কমল সেই শিশুদের ফুলের মতো জীবনের রক্ত মাংস পাথরে থেঁতলে তবেই না অভ্রক মানুষের গালের সৌন্দর্য বৃদ্ধি করে। আজও আমাদের চামড়ার সুন্দরতা বাড়ানোর জন্য শিক্ষা ও স্বাস্থ্য থেকে বঞ্চিত ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে তুলে আনা লক্ষ লক্ষ টাকার অভ্রকের ব্যবহার কসমেটিক্স কোম্পানিগুলো করে চলেছে। আমার যা বলার ছিল তোমরা শুনলে। এবার বলো তো আমি কী করে সৌন্দর্য প্রসাধনী ব্যবহার করি? বাবা মা ভাই বোন সকলকেই অভ্রকের খনি গ্রাস করে নিল। যে মায়ের গায়ে কোনো দিন ছেঁড়া কাপড় ছাড়া অন্য কিছু দেখলাম না, তার স্মৃতি মাথায় নিয়ে আমি কী করে রেশমি শাড়ি পরে ঘুরে। কালেক্টর ম্যাডাম রানীর স্বামী নিজের কাজে চলে গেলেন। কলেজের ছাত্রীরা স্থানু হয়ে বেশ কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকে, তারপর তারাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আজও ঝাড়খণ্ডের উচ্চ গুণমান সমৃদ্ধ অভ্রকের খনি থেকে হাজার হাজার বাচ্চা স্কুলে না গিয়ে অভ্রক তোলার কাজে লেগে আছে। তারা হয় রোগে ভোগে, নয় না খেতে পেয়ে অপুষ্টিতে কষ্ট বা ভূস্খলনে মাটি চাপা পড়ে মারা যায়। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, দিন মাস বছর ঘুরেছে। সেই কালেক্টর ম্যাডাম এখন আমার ভারত গণরাজ্যের প্রথম নাগরিক মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তাকে আমরা কুর্নিশ জানাই।